হ্যালো, হাই, কি অবস্থা গাইস? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে ওয়েবের আরো একটা লেকচারে স্বাগতম। আজকে আমাদের দেখতে দেখতে ওয়েবের 8 নম্বর লেকচার। সো চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে। আজকে হচ্ছে আমাদের টানা তারের যে কনসেপ্টটা ছিল বা টপিকটা ছিল এটা শেষ হয়ে যাবে। আমরা টানা তারের মধ্যে তরঙ্গের বেগ নিয়ে পড়াশোনা করছি। আজকে হচ্ছে আমরা দেখবো যে টানা তারের মধ্যে স্থির তরঙ্গ তৈরি হয় এবং সেই তরঙ্গের কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করা লাগে, হারমোনিকগুলা কিভাবে নির্ণয় করা লাগে। এখানে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো হচ্ছে আমাদের জানা থাকা লাগবে, কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্ন চলে আসতে পারে, গ নাম্বার চলে আসতে পারে, দেন হচ্ছে তোমার এমসিকিউ চলে আসতে পারে। এবং পরবর্তীতে আমাদের যে লাস্টের টপিকটা এই চ্যাপ্টারে সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ। যখন তুমি শব্দ তরঙ্গ পড়তে যাবা তখন এই সিমিলার টার্মগুলো তুমি আর একটা বার খুঁজে পাবা। সো এটা ভালো মতো পড়ে ফেললে শব্দ তরঙ্গে গিয়ে আর খুব বেশি সমস্যা হবে না। তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আপনাদের পড়াশোনাও ঠিকঠাক চলতেছে এবং জীবনযাত্রাও ঠিকঠাক অতিবাহিত হচ্ছে। তো আমাকে একটু জানাই দেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে এখনই ক্লাস শুরু করে দিব। লেটস গো। হ্যালো ভাইয়া, হ্যালো, হাই ভাইয়া, হাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো চলতেছে, তোমরা কেমন আছো? ভালো আছি আমি, বেঁচে আছি। বেঁচে আছি মানেই হচ্ছে ভালো আছি। বেঁচে থাকাই তো এখন একটা কষ্টকর ব্যাপার। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট পেপার কোর্সের ফার্স্ট লাইভ ক্লাস, ওয়েলকাম। তো ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করতে আর কতদিন লাগবে? এরপর আর একটা চ্যাপ্টার আছে। সো শেষই তো বলা যায়, তাই না? এরপর আর একটা চ্যাপ্টার আছে। শেষটা এত তাড়াতাড়ি যাচ্ছ কেন বলো? আর একটা চ্যাপ্টার বাকি আছে। সো আইডিয়াল গ্যাস, ইন কেস তোমার হচ্ছে করা না থাকে, তুমি চাইলে আর্কাইভ থেকেও কমপ্লিট করে ফেলতে পারো, কারণ গত বছর আর আইডিয়াল গ্যাস অনেক ডিটেলসে পড়ানো হয়েছিল। সো সেম তোমাদের অনেক ডিটেলসে যা পড়ানো হবে, হয়তো আগের বারের তুলনায় এবার বেশ কিছু ম্যাথ করাবো। ওকে, সো আর একটা চ্যাপ্টার বাকি আছে, এরপর একটু রিল্যাক্সে পড়াই, একটু ধীরে সুস্থে পড়াই। যদিও তোমাদের তো সপ্তাহে 3 দিন করে ক্লাস চলতেছে রেগুলার বেসিসেই। সো এই ধারাবাহিকতায় যে কয়দিন লাগে সেই কয়দিনে আসলে আমরা কমপ্লিট করে ফেলবো। সো দেখা যাবে সামনে মাসে আসলে কমপ্লিট হয়ে যাচ্ছে, সামনে মাস বা এই মাসের শেষের দিকে অথবা হচ্ছে সামনে মাসের শুরুর দিকে হচ্ছে আমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর তোমাদেরকে জ্বালাইতে আসবো না। গাড ভাই, আমার প্রশ্ন ছিল সল্ট কিভাবে আইজের ফ্রিজিং পয়েন্ট কমায়। এখানে কি কোনো রকম গাঠনিক মানে কি বলে যে আণবিক গঠন টঠন পরিবর্তন হয় কিনা বা স্ট্রাকচার চেঞ্জ হয় কিনা, আমার এটার উত্তর একদম এক্স্যাক্ট আসলে জানা নাই। ওকে, জেনে হয়তো বা তোমাকে জানাইতে পারবো। আইসিটি সাজেশন না, আজকে হচ্ছে প্রথমে ইংলিশ সাজেশন দিব, আজকে না কালকে দিব, কারণ আজকে আমার 2টা ক্লাস নেওয়া লাগবে। সো আজকে 2টা ক্লাস নেওয়ার পর মনে হয় না ইংলিশ সাজেশন নিয়ে কাজ করতে পারবো। আজকে গভীর রাত জুড়ে হচ্ছে আমি ইংলিশ সাজেশন নিয়ে কাজ করব। কালকে দিব ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন, ঠিক আছে? সেকেন্ড পেপারের আগে দিব সেকেন্ড পেপার সাজেশন, তারপর দিব আইসিটি সাজেশন, তারপর খেলাটা হবে ফিজিক্স নিয়ে। ওকে, তাহলে চলো, আশা করি সব ঠিকঠাক আছে। ভাই বাংলা পড়ান আমাদেরও, অনেক তো ফিজিক্স পড়াইলেন, আরে অবস্থা রে ভাই। ঠিক আছে, বাংলা পড়াবো, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা আসতেছে না সামনে, তার আগে হচ্ছে তোমাদেরকে বাংলা পড়াবো। ওকে ভাই, আমাদের না বাংলা সাজেশন দিকে অনেক কমন আসছে জানিস। আমি হচ্ছে 2টা বোর্ডেরটা তো হচ্ছে অ্যানাউন্স করছি, তাই না, যে কি কি কমন আসছে। আমরা হচ্ছে সবগুলো বোর্ডের কোয়েশ্চেন কালেক্ট করার পর কোন বোর্ডে কি আসছে না আসছে পুরো সাজেশনটার মধ্যে লিখছি। আমি এটার উপর আইদার একটা ভিডিও বানাবো অথবা হচ্ছে লাইভে এসে আমি একটা ক্লাসের মতো নিব। আমি তোমাদেরকে দেখাবো কি পরিমাণ কমন আসছে বাংলা সাজেশন থেকে এবং কেন আমাদের ইংলিশ সাজেশন নিয়েও কাজ করা উচিত, কারণ সেখানেও আমরা যেমনি হোক কমনটা এনে দিব। কারণ আমরা প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, ঘাটাঘাটি করতেছি, ঘাটাঘাটি করলে আসলে খালি আমি না, তুমি নিজেও এটা বের করতে পারবা। এমন না যে আমি কোনো সুপার পাওয়ার দিয়ে চিন্তা করতেছি। কেউ যদি ঠান্ডা মাথায় একটু স্ট্র্যাটেজিক্যালি ঘাটাঘাটি করে, সে আসলে খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবে যে এইচএসসি পরীক্ষার জন্য কোন কোন জিনিস ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে চলেন দেরি না করে হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি, আর সময় নষ্ট করব না। ওকে, আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? টানা তারের কম্পন। ওকে, তার জন্য আমাদের কি কি আইডিয়া থাকা লাগবে? প্রথম যে আইডিয়াটা থাকা লাগবে সেটা হচ্ছে টানা তারের মধ্যে তরঙ্গের বেগ কত হয়। দেখেন আপনাদের মনে আছে কিনা, এখানে আমরা দুই পাশে আবদ্ধ টানা তার নিয়ে পড়াশোনা করব। টানা তার মানে হচ্ছে কি বলতো? এই টানা তার কি বলো? একটা টান টান তার যেটা হচ্ছে দুই পাশে টান টান হয়ে আছে, মানে হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে একটা টানা তার। ওকে ভাইয়া, এখানে কি এটা ছোট না? তুমি তোমার মতো করে রাখতে পারো, সমস্যা নাই। সেই তারের মধ্যে একটা নির্দিষ্ট টান বল আছে। এখন ধরো এই তারটাকে যদি আমি এমনি করে টেনে ছেড়ে দিই, একটা গিটারের তার, গিটার দেখছো না? একটা গিটারের তারকে যদি এইভাবে তুমি টেনে ছেড়ে দাও, বলো তো কি হবে? এই তারটা এইভাবে অসিলেট করবে। কিভাবে বলো তো? এই যে এভাবে, ঠিক আছে, এভাবে, এভাবে, এভাবে হচ্ছে তারটা অসিলেট করবে। দেখা যাবে তারের এই কণাটা হচ্ছে ম্যাক্সিমাম এতটুকুর মধ্যে
সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে, এটা হচ্ছে এতটুকুর মধ্যে সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে, এটা হচ্ছে এতটুকুর মধ্যে, এটা হচ্ছে এতটুকুর মধ্যে, এটা হচ্ছে এতটুকুর মধ্যে, এই পয়েন্টটা তো আসলে দুলতে পারবে না। কেন? কারণ ওই পয়েন্টটা তো একটা প্রান্তের সাথে বাধা আছে, ওইটা কেমনে দুলবে? সিমিলারলি এই পাশে দেখবা এই পয়েন্টটা এতটুকুর মধ্যে দুলতেছে, এই পয়েন্টটা হচ্ছে এতটুকুর মধ্যে দুলতেছে, এই পয়েন্টটা এতটুকুর মধ্যে দুলতেছে, এটা হচ্ছে এতটুকুর মধ্যে দুলতেছে এবং এটা হচ্ছে দুলতে পারবে না। কেন? কারণ বাধা আছে। তো চিন্তা করে দেখো তো এরকম তরঙ্গ তুমি কোথায় দেখছো, বা এই তরঙ্গ তুমি আগে দেখছো কিনা? দেখছো কিন্তু। বলো তো এটা কি তরঙ্গ? এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। কেন ভাইয়া এটা স্থির তরঙ্গ? কারণ এক একটা কণার বিস্তার এক এক রকম। প্রত্যেকটা কণাই সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, বাট দেখো এক একটা কণা এক এক রকম বিস্তার নিয়ে গতিশীল। যদি নর্মাল একটা হচ্ছে তোমার কি বলে এটাকে প্রোগ্রেসিভ ওয়েভ হইতো, এটার বাংলাটা ভুলে গেলাম, যাই হোক, একটা যদি নর্মাল তরঙ্গ হইতো যেটা আমরা প্রথমে পড়াশোনা করছিলাম, তাহলে অবশ্যই প্রত্যেকটা কণা সমান বিস্তার নিয়ে সিম্পল হারমোনিক মোশনে দুলতো, যদি একটা নর্মাল পিরিয়ডিক ওয়েভ হইতো, পিরিয়ডিক প্রোগ্রেসিভ ওয়েভ হইতো। বাট একটা স্থির তরঙ্গে কি হয়? স্থির তরঙ্গে আমরা এমন কিছু কণা পাই যারা সর্বোচ্চ বিস্তার নিয়ে দুলতেছে, যেমন ধরো এই কণাটা। আবার এমন কিছু কণা পাই যারা সিম্পল হারমোনিক মোশনে দুলতেছেই না, যেমন এই কণা এবং এই কণাটা, এবং বাকি কণাগুলা অন্য একটা বিস্তার বা ডিফারেন্ট একটা বিস্তার নিয়ে সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকে। সো সবাই দেখা যায় একসাথে উপর উঠে, কেউ বেশি উপর উঠে, আবার কেউ একটু কম উপর উঠে, আবার সবাই একসাথে নিচে নামে, আবার নিচে নামে, আবার উপর উঠে, আবার উপর উঠে, আবার নিচে নামে, আবার নিচে নামে। এইটা হচ্ছে কি একটা স্থির তরঙ্গ। তার মানে একটা তারকে যদি দুই পাশে টান টান করে আমি এভাবে টেনে ছেড়ে দেই, সে তারের মধ্যে কি উৎপন্ন হবে? একটা স্থির তরঙ্গ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলো? স্থির তরঙ্গ। সো এতটুকু আমরা বুঝে গেছি, একটা টানা তারকে টেনে ছেড়ে দিলে সেই তারের মধ্যে কি উৎপন্ন হয়? স্থির তরঙ্গ উৎপন্ন হয়। এখন স্থির তরঙ্গের মধ্যে কি কি থাকে চিন্তা করে দেখো তো। স্থির তরঙ্গের মধ্যে থাকে হচ্ছে নোড, অ্যান্টিনোড। নোড কি ছিল? যেই পয়েন্টগুলা একদম দুলবেই না, তরঙ্গ তৈরি হচ্ছে বাট স্টিল মাধ্যমের উপরিস্থ কণা নড়বেই না, একদম ফিক্সড হয়ে বসে থাকবে, সেই পয়েন্টগুলোকে আমরা বলতাম হচ্ছে নোড। তাহলে বলো তো এখানে নোড কোনটা? ভাইয়া এইটা নোড। এটা কি নড়তেছে না? এটা কি কাঁপতেছে না? কাঁপতেছে। কাঁপতেছে না কোন পয়েন্টগুলা? কাঁপতেছে না দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তার মানে এখানে একটা নোড আছে, ওকে, এবং এখানে হচ্ছে আর একটা নোড আছে, ওকে। ভাইয়া অ্যান্টিনোড কোনটা ছিল? অ্যান্টিনোড হচ্ছে যেই পয়েন্টটা ম্যাক্সিমাম বিস্তার নিয়ে দুলবে। দেখো তো কোন পয়েন্টটা ম্যাক্সিমাম বিস্তার নিয়ে দুলতেছে, যে এইটাকে আমরা অ্যাজিউম করতে পারি। তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্টিনোড, ঠিক আছে? কি? অ্যান্টিনোড। বুঝতে পেরেছেন? একদম মানে পুরোপুরি স্থির তরঙ্গ, আর কিছু না। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় এই তরঙ্গের বেগ কত, তুমি বললা ভাইয়া তরঙ্গের ব্যাপারে তো আমি খুব বেশি কিছু জানি না, তরঙ্গের বেগ কেমনে বের করবো? তোমার তো খুব বেশি কিছু জানার দরকার নেই, এটা কি টানাতার না? টানাতারে উৎপন্ন তরঙ্গের বেগ বের করে আমরা লাস্ট ক্লাসে শিখছি না? বলো বেগ কেমনে বের করবা? ভাই ডিরেক্ট ফর্মুলা, লাস্ট ক্লাসে যেটা শিখছো সেটাই, v ইজ ইকুয়ালস টু রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। এইটাই হবে আমাদের এই তরঙ্গের বেগ। সব সময় একটা টানা তারের মধ্যে যে তরঙ্গ উৎপন্ন হবে সেটার বেগ অলওয়েজ রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। বলো এখানে টিটা কি ছিল? টিটা ছিল হচ্ছে তারের মধ্যে ক্রিয়াশীল টান বল। আচ্ছা, তারের প্রত্যেকটা পয়েন্টে টান বলের মান কি আসলে কনস্ট্যান্ট হয়? না, আসলে কনস্ট্যান্ট হয় না। কেন? কারণ তারটা তো ভরহীন তার না, বাট মোটামুটি কনস্ট্যান্ট হয়, পুরোপুরি কনস্ট্যান্ট হয় না। আমরা ধরে নেই কি যে তারের প্রত্যেকটা পয়েন্টে টান বল আসলেই কনস্ট্যান্ট, বাট আসলে কি কনস্ট্যান্ট? আসলে কিন্তু কনস্ট্যান্ট না। এবং মিউটা কি ছিল? মিউ ছিল হচ্ছে তারের একক দৈর্ঘ্যে ভর, লাস্ট ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে? তাহলে মিউ কি ছিল আমাদের? মিউ ছিল তারের একক দৈর্ঘ্যে ভর, তারের একক দৈর্ঘ্যে ভর। বুঝেছো? একদম সহজ, মনে আছে এগুলো? ওকে। এখন এখান থেকে আমাদের বের করা লাগবে হচ্ছে তারের এই কম্পনের ফ্রিকোয়েন্সি, এইটা হচ্ছে আমাদের লাগবে। যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে আমার একটা কম্পন হচ্ছে না, কাঁপতেছে না জিনিসটা। এই কম্পনের কি একটা ফ্রিকোয়েন্সি থাকবে না? ওয়েভের একটা ফ্রিকোয়েন্সি আছে না? আছে। সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনার বের করা লাগবে। এবং একটা টানা তার দুই পাশে আটকানো আছে, তাকে আপনি টেনে ছেড়ে দিছেন, সে কাঁপতেছে। এই অবস্থায় তার যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলবো হচ্ছে এই টানা তারের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক অথবা ফান্ডামেন্টাল ওভারটোন। ফান্ডামেন্টাল ওভারটোন না, সরি, ফান্ডামেন্টাল টোন। কি বললাম? একটা টানা তার দুই পাশে টান টান অবস্থায় যুক্ত আছে, ঠিক আছে? দুই পাশে সে ফিক্সড। এই অবস্থায় ওকে আমরা টেনে ছেড়ে দিছি।
এখানে যে তরঙ্গটা উৎপন্ন হবে, যে স্থির তরঙ্গটা উৎপন্ন হবে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে না? আছে। সেই ফ্রিকোয়েন্সিকে বলা হবে টানা তারের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল টোন বা ফার্স্ট হারমোনিক। ঠিক আছে? সো এই ছবিতে যে তুমি ইয়াটা দেখতেছো, স্ট্রাকচারটা দেখতেছো বা যেরকম তুমি তরঙ্গটা দেখতেছো, এই তরঙ্গটার যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা কি বলতেছি বলেন? এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতেছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। লেখো লেখো লেখো, এটা লাগবে, নামগুলো লাগবে। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অথবা ফান্ডামেন্টাল টোন। ওকে, কি নামগুলো একটু মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টাল টোন অথবা প্রাইমারি টোন, লেখো নামগুলো লেখো। প্রাইমারি টোন অথবা ফার্স্ট হারমোনিক, যে কোনো নাম দিয়ে তোমার পরীক্ষায় আসতে পারে। ওকে, কনফিউজড হওয়া যাবে না। অথবা কি? ফার্স্ট হারমোনিক। ওকে, এখন এই ফ্রিকোয়েন্সি আমরা কেমনে বের করব বলো? একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি তুমি কেমনে বের করতে পারো? খুবই সহজ। আমরা জানি v is equals to f lambda, তাই না? কি? v is equals to f lambda। এখান থেকে আমি যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই, ফ্রিকোয়েন্সি সমান কি হবে? v ডিভাইডেড বাই ল্যামডা। কিন্তু ভাইয়া আমরা তো এই তারে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য জানি না। তরঙ্গ দৈর্ঘ্য তুমি জানো না, বাট সেটাকে তুমি তারের দৈর্ঘ্যের সাহায্যে বের করতে পারো। কিভাবে বের করতে পারো খেয়াল করে দেখো। এই তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে তারের দৈর্ঘ্য, তাই না? এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তার যুক্ত আছে, তারের দৈর্ঘ্য কত হবে? তারের দৈর্ঘ্য হবে অবশ্যই এল। এতটুকুই আমার তারের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আছে একটা নোড, এখানে আছে আর একটা নোড। পাশাপাশি দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব কত হয় একটা স্থির তরঙ্গের? ল্যামডা বাই 2। মনে নাই? পাশাপাশি দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব কত হয় একটা স্থির তরঙ্গের জন্য? ল্যামডা বাই 2। তার মানে এই যে ডিসটেন্সটা, এইটা অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। কেমনে বুঝলেন ভাইয়া? ওই যে পাশাপাশি দুইটা নোডের দূরত্ব বা দুইটা নেইবারিং নোডের দূরত্ব সব সময় তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। সো এইটুকু আসলে রিপ্রেজেন্ট করতেছে একটা অর্ধ তরঙ্গকে। ঠিক আছে? তার মানে ডিসটেন্সটা কি? এতটুকু হচ্ছে আমাদের ল্যামডা বাই 2। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? যেখানে যে তরঙ্গটা উৎপন্ন হয়েছে তার অর্ধ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে, কোথায় লিখবো বলো? এখানে লিখতেছি, তার অর্ধ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে তারের দৈর্ঘ্যের সমান। তাহলে বলো ল্যামডা কত হবে? ল্যামডা হবে হচ্ছে তারের দৈর্ঘ্যের দ্বিগুণ। বুঝেছো? এবার জাস্ট মান বসায় দাও, তোমার ফর্মুলা চলে আসবে। চলো মান বসাই। ভি মানে কি? ভি মানে হচ্ছে রুট ওভার টি বাই মিউ। ল্যামডা মানে কি? 12। তাহলে ফর্মুলা চলে আসছে 1/2L রুট ওভার টি বাই মিউ। এইটাই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা। এতটুকুই। এটাই কি আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা বা ফার্স্ট হারমোনিক বের করার ফর্মুলা বা প্রাইমারি টোন বের করার ফর্মুলা। বুঝছো? তাহলে লেখো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, যে কোনোটা না তারের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি F1 is equals to 1/12 root over T by mu। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি টোন বা ফার্স্ট হারমোনিক বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। কার? একটা টানা তারের জন্য। তাহলে তোমারে বললো একটা 1 মিটার দৈর্ঘ্যের টানা তারকে আমি হচ্ছে দুই প্রান্ত বেঁধে একটা তরঙ্গ উৎপন্ন করছি বা একটা স্থির তরঙ্গ উৎপন্ন করছি। সেই তারের বা তার কম্পনের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত? ভাই এটা যেমনেই কাপুক না কেন, তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সব সময় এটা 1/12 রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। এখানে এলটা কি? এল হচ্ছে আমাদের তারটার দৈর্ঘ্য, তারের যে টোটাল লেন্থ সেটা হচ্ছে এল। টুতে আমরা গুণ করা লাগবে, কারণ হচ্ছে আমার নিচে লাগবে ল্যামডা। সো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য ল্যামডা হবে হচ্ছে তারের দৈর্ঘ্যের দ্বিগুণের সমান। দেন টিটা হচ্ছে তারের মধ্যে টান বল, এগুলো কোয়েশনে দেওয়া থাকবে। আর মিউটা হচ্ছে কি বলতো? তারের একক দৈর্ঘ্যের ভর। ক্লিয়ার একদম? সো এভাবে হচ্ছে আমরা একটা তারের বা একটা টানা তারের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারি। এবার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তো আমি বের করলাম ভাইয়া। আমি যদি এর পরবর্তী কোনো কেস অ্যানালাইসিস করতে চাই, এর পরবর্তী কেস কি হইতে পারে? যেমন এখানে তুমি দুই প্রান্তে বেঁধে টান দিয়ে ছেড়ে দিছো, একটা স্থির তরঙ্গ উৎপন্ন হয়েছে। আচ্ছা, আর কোনোভাবে কি এখানে স্থির তরঙ্গ উৎপন্ন করা সম্ভব না? সম্ভব। কিভাবে সম্ভব দেখো, সেটাও একটু দেখাই। আর কিভাবে ভাইয়া আমরা উৎপন্ন করতে পারি? চলো একটু মনোযোগ দাও। আসো দেখো, এই এখানে হচ্ছে এই তার কোনটা ভাইয়া? তার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের তার। এবার আমরা একটা কাজ করব। কি করব? আমরা একটু জোরপূর্বক
ঠিক মাঝখানের পয়েন্টটাকে ধরে রাখবো বা ফিক্সড রাখবো, ওকে আমরা নড়তে দিব না, জোরপূর্বক ওকে আমি এখানে ধরে রাখবো, ঠিক আছে। দেন এই পাশ থেকে টান দিব, এই পাশ থেকে টান দিব, দেন ছেড়ে দিব, কি হবে, এই পয়েন্টটা ফিক্সড, এই পয়েন্টটা ফিক্সড, এই পয়েন্টটা ফিক্সড। চিন্তা করো, এটা ফিক্সড আছে, এটা ফিক্সড আছে, এইটুকুকে যদি আমি টেনে ছেড়ে দিই কি হবে, এইটুকু নিজের মতো করে কাঁপবে। আবার সিমিলারলি যদি আমি এইটুকুকে টেনে ছেড়ে দিই কি হবে, এইটুকুও নিজের মতো করে কাঁপবে। তখনও কিন্তু একটা স্থির তরঙ্গ উৎপন্ন হবে। আগের বার ফিক্সড পয়েন্ট ছিল দুইটা, ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে নোড, তার মানে আগের বার নোড ছিল দুইটা। এবার আমি ইচ্ছা করে এই পয়েন্টটাকে স্থির করে আরো একটা এক্সট্রা নোড বানাইছি, ঠিক আছে। তার মানে এবার এই পয়েন্টটা কাঁপবে না, এই পয়েন্টটা কাঁপবে না, এই পয়েন্টটাও কাঁপবে না। এইটুকুকে যদি টেনে ছেড়ে দেই কি হবে, এইটুকু এতটুকু জায়গার মধ্যে কাঁপবে। সিমিলারলি এইটুকুকে যদি টেনে ছেড়ে দেই কি হবে, এইটুকু এতটুকু জায়গার মধ্যে কাঁপবে। জিনিসটা দেখতে কেমন লাগবে, জিনিসটা দেখতে লাগবে এরকম, এই ও এতটুকুর মধ্যে কাঁপতেছে এবং ও এতটুকুর মধ্যে কাঁপতেছে। এইটাও কিন্তু একটা স্থির তরঙ্গ। কেমনে ভাইয়া, দেখেন এই যে এই পয়েন্টগুলা, এইটা হচ্ছে কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে, এটা কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে, এটা কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে। এটা কি কাঁপবে না, ওকে তো আমি ইচ্ছা করে স্থির করে রাখছি, ঠিক আছে। দেন এই পাশে ও কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে, ও কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে, ও কি কাঁপবে না, ও তো বাধা, ও তো কাঁপতে পারবে না। সিমিলারলি যদি এই পাশে আসো, ও কাঁপতেছে হচ্ছে এতটুকু বিস্তার নিয়ে, ও কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে, ও কাঁপতেছে এতটুকু বিস্তার নিয়ে, ও কাঁপতেছে হচ্ছে এতটুকু, এবং ও কাঁপতেছে হচ্ছে এতটুকু বিস্তার নিয়ে, ও তো কাঁপতে পারবে না কারণ ও ফিক্সড। তার মানে এখানেও কিন্তু একটা স্থির তরঙ্গ উৎপন্ন হয়েছে। আগেরটার সাথে পার্থক্য কি, আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরবার নোড ছিল দুইটা, অ্যান্টি নোড ছিল একটা, বাট এবার যদি তুমি খেয়াল করো এইবার নোড হচ্ছে তিনটা, অ্যান্টি নোড হচ্ছে দুইটা। বা তুমি যদি আরেকভাবে চিন্তা করো, এখানে আমাদের লুপ ছিল কয়টা, একটা লুপ ছিল, এই একটা ছিল হচ্ছে আমাদের লুপ, বা অনেক ক্ষেত্রে এটাকে লোবও বলা হয়। বাট এইবার লোব কয়টা, এবার লোব হচ্ছে দুইটা, এই হচ্ছে একটা লোব, এই হচ্ছে আর একটা লোব। ওকে, সো দেখবা আমরা প্রত্যেকবার হচ্ছে একটা করে লোবের সংখ্যা বাড়াবো। ওকে, সো যখন লোব একটা, তখন যে ফ্রিকোয়েন্সি পাবো সেটাকে বলবো হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ওকে, বা ফার্স্ট হারমোনিক। যখন লোব দুইটা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড হারমোনিক। সিমিলারলি আমি যদি দুইটা পয়েন্টকে ফিক্সড করে দিতাম মাঝখানে, তখন আমি চারটা নোট পাইতাম এবং তিনটা অ্যান্টি নোট পাইতাম, সেটাকে আমরা বলতাম হচ্ছে থার্ড হারমোনিক, এবং সেই কেসটাতে আমরা লোব পাইতাম হচ্ছে তিনটা। বুঝছেন? সো এটা হচ্ছে আমরা জাস্ট লোবের সংখ্যা বাড়াইতে থাকবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্থির তরঙ্গ উৎপন্ন হইতে থাকবে ওই সেম তারের মধ্যে। তার কিন্তু আমি চেঞ্জ করিনি, ওই একই তার, একই তারকে একবার জাস্ট সিম্পলি টেনে ছেড়ে দিছি, তখন একটা লোবের মধ্যেই কম্পনটা হইছে। যখন মাঝখানে একটা পয়েন্টকে ফিক্সড করে দেন টেনে ছেড়ে দিছি, তখন কম্পনটা হইছে দুইটা লোবের মধ্যে। যদি একটা পয়েন্টকে ফিক্সড না করে দুইটা পয়েন্টকে ফিক্সড করতাম দেন টেনে ছেড়ে দিতাম, তখন কম্পনটা হইতো তিনটা লোবের মধ্যে। সো এভাবে হচ্ছে আমরা লোবের সংখ্যাটাকে বাড়াবো এবং তার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হারমোনিকের ফ্রিকোয়েন্সি পাবো, মানে এগুলোর নাম দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এই তারের জন্য তোমাকে যদি বলা হয় ফ্রিকোয়েন্সি নির্ণয় করো, বলো কেমনে করবা? চিন্তা করে দেখো, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা, ভি এর মান কি চেঞ্জ হইছে? তুমি এই কাজ করার জন্য কি টান বল চেঞ্জ হবে? না, টান বল তুমি যেটা দিবা সেটাই। একক দৈর্ঘ্যের ভর চেঞ্জ হবে? না। তার মানে বেগের ফর্মুলা কিন্তু আগেরটাই, বেগের ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, ল্যামডা কি চেঞ্জ হবে? ল্যামডা কিন্তু চেঞ্জ হবে। দেখো তরঙ্গ আগে দেখতে যেরকম ছিল এখন কি তরঙ্গ দেখতে সেরকম নাকি? না, তরঙ্গ দেখতে অন্যরকম। সো এইবার কিন্তু ল্যামডা চেঞ্জ হবে, কত হবে সেটা আমাদের বের করা লাগবে। তাহলে প্রথমে আসেন, এখানে ভি হবে কত? ভি হবে √T ডিভাইডেড বাই মিউ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ল্যামডা কত হবে চিন্তা করো, পারা উচিত। এইটা হচ্ছে একটা নোট, দেখো নোট কোথায় আছে এবং অ্যান্টি নোট কোথায় আছে এটা ফাইন্ড আউট করতে পারলেই কাজ শেষ। এটা হচ্ছে আমাদের নোট, ওকে ফাইন। এটাও আমাদের নোট, ওকে, এটাও আমাদের নোট। অ্যান্টি নোট কোথায় আছে? এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্টি নোট, যেটা সবচেয়ে বেশি বিস্তার নিয়ে কাঁপতেছে। সিমিলারলি এটা আমাদের অ্যান্টি নোট। তার মানে এই কেসটাতে যখন আমাদের লোব দুইটা, তখন নোড হচ্ছে তিনটা,
অ্যান্টি নোড হচ্ছে দুইটা। দেখো এগুলা হচ্ছে তোমার রিটেনে কখনো আসবে না, মানে কয়টা নোড আছে, কয়টা অ্যান্টি নোড আছে, এগুলো এমসিকিউতে আসতে পারে। সো তোমার জানা থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো। তুমি যদি এখন মনে করো যে না ভাই আমি খালি ফর্মুলা মনে রাখবো, ফর্মুলা মনে রাখা এখানে কোনো কঠিন কাজ নেই। একটাই ফর্মুলা আছে, সেখানে জাস্ট এন এর মান একবার 1 বসাবা, একবার 2 বসাবা, তাহলে তুমি ফ্রিকোয়েন্সির ফর্মুলা পাওয়া যাবা, ঠিক আছে? বাট যদি তুমি একদম ক্লিয়ার একটা আইডিয়া চাও, তখন হচ্ছে তোমার এগুলা জানা থাকা লাগবে। জানা থাকলে তুমি আসলে একটা কনফিডেন্ট ফিল করবা, বা একটা কনফিডেন্স তোমার ভিতরে আসবে যে এখান থেকে এমসিকিউ আসুক, রিটেন আসুক, তুমি আসলে অ্যান্সার করে আসতে পারবা। ওকে ফাইন। তাহলে এখানে আছে একটা নোড, এখানে আছে আরেকটা নোড। আচ্ছা পাশাপাশি দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। তাহলে এই নোড এবং এই নোডের মধ্যে ডিসটেন্স কত হবে? λ/2। সিমিলারলি এই নোড এবং এই নোডের মধ্যবর্তী দূরত্ব কত হবে? λ/2। তার মানে এইবার টোটাল ডিসটেন্স কত ভাইয়া? বলো টোটাল ডিসটেন্স কত এবার? এখানে আছে হচ্ছে λ/2, এখানে আছে হচ্ছে λ/2, টোটাল ডিসটেন্স হচ্ছে λ। ওকে, এবং এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব তারের দৈর্ঘ্যের সমান না। তুমি এখানে একটা তার যুক্ত করছো ভাই এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে, তার মানে এই টোটাল ডিসটেন্সটা কি তারের লেন্থ বা তারের দৈর্ঘ্যের সমান। তার মানে এইবার এল হবে হচ্ছে ল্যামডার সমান। আগেরবার এল ছিল λ/2 এর সমান, বাট এইবার তারের দৈর্ঘ্যটা হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার সমান। তো তুমি নর্মালি চিন্তা করতে পারো, এই যে দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এই যে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। সো এবার তারের দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্য হবে কি সেম, বা তুমি বলতে পারো এইটুকু λ/2, এইটুকু λ/2, দ্যাট মিনস এই টোটালটা হচ্ছে λ/2 মাল্টিপ্লাইড বাই 2। চাইলে তুমি এভাবে লিখতে পারো কি λ/2 মাল্টিপ্লাইড বাই 2। ওকে, এখানে λ/2 আছে, এখানে λ/2 আছে, পুরোটা হচ্ছে 2 ইনটু λ/2, এবং সেটা হচ্ছে আমার তারের দৈর্ঘ্যের সমান। ওকে, তাহলে আসেন এখান থেকে আমি লিখতে পারি কি, তাহলে আমি লিখতে পারি λ/2 into 2 is equals to L. That means lambda is equals to 2L/2. ভাইয়া এভাবে কেন লিখলেন? দরকার আছে একটু বুঝতে, পরে বুঝতে পারবা। ভাই আপনি তো ল্যামডা সমান এল লিখতে পারতেন। হ্যাঁ লিখতে পারতাম, বাট লেখো না যেমন করে লিখছি, দরকার আছে। ঠিক আছে, এবার ল্যামডার মানটা বসিয়ে দাও। ল্যামডার মানটা কি? ল্যামডার মান হচ্ছে 2L/2। ওকে, এই 2টাকে যদি আমি 2 পরে নিয়ে যাই, তাহলে আমার ফর্মুলা চলে আসবে F2 is equals to 2 divided by 12 root over T by mu। এইটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড হারমোনিক বা সেকেন্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি। কি বলবো? সেকেন্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড হারমোনিক, হারমোনিক বা ফার্স্ট ওভারটোন। কি? ফার্স্ট ওভারটোন। মাথায় রেখো, যত নাম্বার হারমোনিক ওভারটোন তার চেয়ে এক কম। যখন সেকেন্ড হারমোনিক তখন ফার্স্ট ওভারটোন, যখন থার্ড হারমোনিক হবে তখন সেকেন্ড ওভারটোন। ওকে, সো ওভারটোন সব সময় হচ্ছে এক কম। ক্লিয়ার? গেট। এর পরবর্তী কেসটা কিরকম হইতে পারে একটু বলেন না? আসো আমরা একটু পরবর্তী কেসটা দেখি। পরবর্তী কেসটা দেখলে তুমি আসলে জেনারেল ফর্মুলাটাও বুঝে যাবা। ওকে, সো আমরা দুইটা লোবের জন্য স্থির তরঙ্গ তৈরি করে ফেলছি তারের মধ্যে। এবার তুমি বলো না ভাইয়া আপনি লোব আরো একটা বাড়ান। যখন আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দেখছি বা ফার্স্ট হারমোনিক দেখছি, তখন আমরা একটা লোবের মধ্যে, দুঃখিত, আমরা একটা লোবের মধ্যে স্থির তরঙ্গ তৈরি করছি। দেন যখন আমরা সেকেন্ড হারমোনিকে গেছি, তখন আমরা স্থির তরঙ্গ তৈরি করছি দুইটা লোবের মধ্যে। এবার তুমি বললা ভাইয়া থার্ড হারমোনিকে যান। থার্ড হারমোনিকে যাওয়ার জন্য তাহলে কি করা লাগবে? এখানে তিনটা লোবের স্থির তরঙ্গ তৈরি করা লাগবে। ভাইয়া তিনটা লোবের স্থির তরঙ্গ কেমনে তৈরি করব? আসো, খুবই সহজ। এই এখানে আছে এই, ঠিক আছে, যুক্ত করো এই। ওকে, এটা হচ্ছে আমার তার, এটা কি? এটা হচ্ছে তার। এবার এই তারের মধ্যে দুইটা পয়েন্টকে আমি ফিক্স করব। কি করব? দুইটা পয়েন্টকে ফিক্স করব। আগেরবার কয়টা পয়েন্টকে ফিক্স করছিলাম? একটা পয়েন্টকে। আমি এখানে একটা পয়েন্টকে ফিক্স করব, আমি এখানে একটা পয়েন্টকে ফিক্স করব। অবশ্যই ইকুয়াল ডিসটেন্সে ফিক্স করতে হবে, আদারওয়াইজ তো জিনিসটা একটা প্রপার স্ট্যান্ডিং ওয়েভ হবে। ঠিক আছে, ফিক্স করে তাহলে দেখো এটা আমার ফিক্সড পয়েন্ট, এইটা আমার ফিক্সড পয়েন্ট, এইটা আমার ফিক্সড পয়েন্ট, এইটা আমার ফিক্সড পয়েন্ট। এবার এইটুকুকে আমি টান দিয়ে ছেড়ে দিলাম। কি হবে? এইটুকু এটার মতো করে দুলবে, এটুকুকে টেনে ছেড়ে দিলাম, এটা এটার মতো করে দুলবে। আবার এইটুকু অংশকে যদি টেনে ছেড়ে দেই, এটাও এটার মতো করে দুলবে। আলটিমেটলি যে ওয়েভটা তৈরি হবে সেটা দেখতে লাগবে কেমন? সেটা দেখলে মনে হবে জিনিসটা দেখতে এরকম। এই, ঠিক আছে, এইটা এতটুকুর মধ্যে দুলতেছে, ওকে, এইটা এতটুকুর মধ্যে দুলতেছে, ওকে, এবং এইটা এতটুকুর মধ্যে দুলতেছে। বুঝতে পেরেছেন? কয়টা লোব তৈরি হয়েছে? তিনটা লোব তৈরি হয়েছে। তাহলে খেয়াল করো, আমার এই কণাগুলা দুলবে হচ্ছে এতটুকুর মধ্যে, এইটা দুলবে
এতটুকুর মধ্যে, এইটা দুলবে এতটুকুর মধ্যে। এটা কি দুলবে? দুলবে না, ও তো ফিক্সড। তার পাশেরটা আবার দুলবে, বাট একটু কম বিস্তারে দুলবে। তার পাশেরটা ম্যাক্সিমাম বিস্তার নিয়ে দুলবে, তার পাশেরটা একটু কম বিস্তারে দুলবে, তার পাশেরটা দুলবে না, ফিক্সড মানে হচ্ছে নোড। তার পাশেরটা দুলবে কিন্তু একটু কম বিস্তার নিয়ে, তার পাশেরটা ম্যাক্সিমাম বিস্তার নিয়ে দুলবে, তার মানে অ্যান্টি নোড। তার পাশেরটা একটু কম বিস্তার নিয়ে, তার পাশেরটা দুলবে না। বুঝছো কি তৈরি হয়েছে? স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। বাট এইবার স্থির তরঙ্গে লোব কয়টা? তিনটা। এই অবস্থায় এই স্থির তরঙ্গে বা টানাতারের যে কম্পনটা তৈরি হয়েছে, সেই কম্পনের যে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ থার্ড হারমোনিক বা সেকেন্ড ওভারটোন। বুঝছো? তাহলে বলো এইটার ফ্রিকোয়েন্সি তুমি কেমনে বের করবা? একই নিয়ম ভাই, প্রত্যেকটা বার সেম ফর্মুলা, কোনো ডিফারেন্সই নাই। তাহলে এফ হবে হচ্ছে, এফ ইজ ইকুয়ালস টু, একটু নিচে লিখি না, কারণ ওখানে আবার একটু লেখালেখি করা লাগবে না। লেখো, এফ ইজ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। ভি নিয়ে তো কোনো সমস্যা নাই, রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। বলো ল্যামডা কত হবে? চিন্তা করো, চিন্তা করো, এখন পারার কথা ভাই, বলো ল্যামডা কত হবে? চিন্তা করে দেখো তো, পাশাপাশি দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব কত? ভাইয়া নোড কোথায়? নোডই তো আমি দেখি না। নোড দেখো না, এই যে এটা হচ্ছে নোড। এটা কি নোড? এটা কি বলো, যেটা কাঁপতেছে না? নোড। ওকে, এই যে এটা কি? এটাও নোড। এটা কি বলো? এটাও নোড। অ্যান্টিনোড কোনগুলা? এটা হচ্ছে অ্যান্টিনোড, এটা হচ্ছে অ্যান্টিনোড, এটা হচ্ছে অ্যান্টিনোড। চাইলে তুমি নোট ডাউন করে রাখতে পারো। ওকে, এখন পাশাপাশি দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2। দ্যাট মিনস এই যে এখানে যে নোডটা আছে এবং তার পাশে যে নোডটা আছে, সেই দুজনের মধ্যে ডিসটেন্স হচ্ছে ল্যামডা বাই 2। ওকে, সিমিলারলি এই নোড এবং এই নোডের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুজনের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2। সিমিলারলি এই নোড এবং এই নোডের মধ্যবর্তী দূরত্ব কত? সেটাও হচ্ছে ল্যামডা বাই 2। ওকে, পুরা তারের দৈর্ঘ্য কত? এল। তাহলে এল এইবার কার সমান হচ্ছে? ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2, দ্যাট মিনস 3 ল্যামডা বাই 2 এর সমান হচ্ছে। বুঝতে পেরেছো? এবার যে তারের দৈর্ঘ্যটা, সেটা কার সমান হচ্ছে? ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2, দ্যাট মিনস 3 ল্যামডা বাই 2 এর সমান হচ্ছে। সো যখন তারের মধ্যে একটা 3 লোবের তরঙ্গ উৎপন্ন হবে বা 3 লোবের স্থির তরঙ্গ উৎপন্ন হবে, তখন সেই তারের দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্য, এই দুজনের মধ্যে সম্পর্ক কি হবে? তারের দৈর্ঘ্য হবে ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2, দ্যাট মিনস 3 ল্যামডা বাই 2 এর সমান। ক্লিয়ার? গুড। তাহলে আমরা যদি এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করি, এল হবে হচ্ছে আমাদের 3 ইন্টু ল্যামডা বাই 2। ওকে, তাহলে ল্যামডা কত হবে? ল্যামডা হবে হচ্ছে 2L ডিভাইডেড বাই 3, তাই না? এটাই হবে হচ্ছে আমাদের ল্যামডা। এটা কাজ করো, ল্যামডার মানটা বসায় দাও। কোথায় বসায় দিবা? ফ্রিকোয়েন্সির যে ইকুয়েশনটা আছে সেখানে বসায় দাও, 2L বাই 3। সো এখান থেকে আমরা পাবো থার্ড হারমোনিকের যে ফ্রিকোয়েন্সি। কি ভাইয়া? থার্ড হারমোনিকের যে ফ্রিকোয়েন্সি সেটা আসবে 3/12 মাল্টিপ্লাইড বাই টি ডিভাইডেড বাই মিউ। দেখো অলরেডি তুমি বুঝে যাওয়া উচিত প্যাটার্নটা কীরকম। সো এটা হচ্ছে আমাদের থার্ড হারমোনিক বা সেকেন্ড ওভারটোন। ঠিক আছে, এটা কি? থার্ড হারমোনিক অথবা সেকেন্ড ওভারটোন। বুঝে গেছো না বলো তো? পারা উচিত, এখন আসলে পারা উচিত। দেখো, যখন আমরা ফার্স্ট হারমোনিক নিয়ে কাজ করতেছি তখন এখানে আসতেছিল 1, যখন সেকেন্ড হারমোনিক নিয়ে কাজ করতেছি তখন এখানে আসছে 2, যখন আমরা থার্ড হারমোনিক নিয়ে কাজ করছি তখন এখানে আসছে 3, বাকি সব কিছু সেম। এজন্যই বলতেছিলাম তোমার আসলে এত কিছু বোঝার দরকারও নাই ম্যাথ করতে পারার জন্য। তাহলে বোঝার কি দরকার ভাইয়া? একটা কনফিডেন্স চলে আসবে, যে কোনো রকম এমসিকিউ তুমি সলভ করে আসতে পারবে। এখান থেকে প্রশ্ন যতই পেঁচায় না কেন, তোমাকে যদি জিজ্ঞাসা করে এরকম একটা তরঙ্গ দিয়ে যে আমার কাছে একটা স্থির তরঙ্গ আছে, টানাটানের মধ্যে তৈরি হয়েছে, যেখানে 3টা লোব আছে, ঠিক আছে, তাহলে এখানে কতগুলা নোড আছে? তুমি যদি খালি ফর্মুলা মুখস্থ করে যাও, তুমি নোডের সংখ্যা কেমনে বের করবা? এখানে নোড আছে কয়টা? 4টা। অ্যান্টি নোড আছে কয়টা? 3টা। সো মাথায় রাখবা, তুমি যততম হারমোনিক নিয়ে কাজ করতেছো অ্যান্টি নোড ঠিক ততগুলা, নোড তার চেয়ে একটা বেশি। যেমন তুমি যখন ফার্স্ট হারমোনিক নিয়ে কাজ করছো, অ্যান্টি নোড কয়টা? একটা। নোড তার চেয়ে একটা বেশি, 2টা। ওকে, যখন তুমি সেকেন্ড হারমোনিক নিয়ে কাজ করছো, অ্যান্টি নোড কয়টা? একটা, 2টা। নোড তার চেয়ে একটা বেশি, 3টা। যখন তুমি থার্ড হারমোনিক নিয়ে কাজ করছো তখন অ্যান্টি নোড কয়টা? একটা, 2টা, 3টা। নোড কয়টা? তার চেয়ে একটা বেশি, 4টা। সো তুমি যে কয়টা লোবের স্থির তরঙ্গ একটা টানাতারের মধ্যে তৈরি করবা, অ্যান্টি নোড ঠিক ততগুলাই হবে।
আর নোড হবে হচ্ছে তার চেয়ে একটা বেশি, বা তুমি যততম হারমোনিক নিয়ে কাজ করবা অ্যান্টি নোডের সংখ্যাও হবে তত, নোডের সংখ্যা হবে তার চেয়ে এক বেশি। তাহলে ভাইয়া আমার ফ্রিকোয়েন্সির জেনারেল ফর্মুলা কি হবে? খুবই সহজ, ফ্রিকোয়েন্সির জেনারেল ফর্মুলা হবে এফ এন বা এনতম হারমোনিকের ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই 2l মাল্টিপ্লাইড বাই টি ডিভাইডেড বাই মিউ। ওকে, এইটা হচ্ছে আমাদের এনতম হারমোনিক বা n মাইনাস ওয়ানতম ওভারটোনের ফ্রিকোয়েন্সির ফর্মুলা। দেখো nth হারমোনিক অথবা n মাইনাস ওয়ানথ ওভারটোন। ওকে, মানে ভাইয়া মানেটা বুঝলাম না। ধরো তোমাকে বলছে থার্ড হারমোনিক, তখন এখানে n এর ভ্যালু বসবে 3। আচ্ছা, যখন এখানে n এর ভ্যালু 3 বসবে তখন কি সেটা থার্ড ওভারটোন? না, সেটা হচ্ছে সেকেন্ড ওভারটোন। তাহলে তোমার যদি বলে সেকেন্ড ওভারটোন বের করো বা সেকেন্ড ওভারটোনের ফ্রিকোয়েন্সি বের করো, তখন এখানে বসাতে হবে কত? 3। যদি বলে ফিফথ ওভারটোনের ফ্রিকোয়েন্সি বের করো, তখন এখানে কত বসাবা? 6। যদি বলে সেভেন্থ হারমোনিকের ফ্রিকোয়েন্সি বের করো, তখন কত বসাবা? 8। না, হারমোনিক যত বলবে ততই বসবে, ওভারটোন যত বলবে তার চেয়ে এক বেশি বসবে। এতটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে? সো এই ফর্মুলা হচ্ছে আমাদের একটু মাথায় রাখা লাগবে, এখান থেকে হচ্ছে ম্যাথ আসে। ওকে, আমরা ম্যাথ করব, বাট এই ফর্মুলা তোমার ক্লিয়ার থাকা লাগবে। অ্যান্ড অলসো নোড এবং অ্যান্টি নোডের সংখ্যা কত হবে সেটাও কিন্তু একটু জানা থাকা লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি আসে এবং সম্ভাবনা হচ্ছে এটাই সবচেয়ে বেশি আসার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা অবশ্যই জানা থাকা লাগবে, এবং ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি জানা থাকলে বাকিগুলো আসলে এমনি পারা যায়, তাই না? সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আবার লাগবে, আমরা যখন সাউন্ড ওয়েভ নিয়ে পড়াশোনা করব নেক্সট ক্লাসে, তখন দেখবে এই সেম কনসেপ্টটা তোমার আরও একটা বার দরকার হচ্ছে। তাহলে চলেন আমরা একটা বার হচ্ছে সামারি করে দিই পুরো জিনিসটার। তাহলে প্রথমত আমাদের সবচেয়ে বেশি লাগবে কি? আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি হবে? এটাকে অনেক ক্ষেত্রে এফ নট দ্বারা প্রকাশ করা হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে আবার F1 দ্বারাও প্রকাশ করা হয়। F1 দ্বারা কেন প্রকাশ করে? ওই যে ফার্স্ট হারমোনিক, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ফার্স্ট হারমোনিক, তার জন্য। ঠিক আছে, তাহলে F1 হচ্ছে 1/12 রুট ওভার টি বাই মিউ। ওকে, এটা একটু আলাদাভাবেই মনে রাখো। এবং তোমাকে যদি বলা হয় nth হারমোনিক, ঠিক আছে, ধরো তোমাকে বলছে nth হারমোনিক। ওকে, nth হারমোনিক মানে কি? nth হারমোনিক মানে হচ্ছে n মাইনাস ওয়ানথ ওভারটোন। ওকে, আচ্ছা nth হারমোনিকে লোব থাকবে কতগুলা? লোব কি n মাইনাস ওয়ান সংখ্যক? না, দেখো যখন আমরা ফার্স্ট হারমোনিক নিয়ে কাজ করছি তখন লোব ছিল একটা, যখন আমরা সেকেন্ড হারমোনিক নিয়ে কাজ করছি তখন লোব ছিল দুইটা, যখন আমরা থার্ড হারমোনিক নিয়ে কাজ করছি তখন লোব ছিল হচ্ছে তিনটা। সো মাথায় রাখো, দুঃখিত, মাথায় রাখতে হবে যে আমাদের n মাইনাস ওয়ান ওভারটোন বা nth হারমোনিক মানে হচ্ছে এখানে লোব সংখ্যা হচ্ছে, দেখো লোব সংখ্যা LOBE, লোব সংখ্যা হচ্ছে n। ওকে, লোব সংখ্যা কত? n। ওকে, তার জন্য ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি হবে Fn ইজ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 12 রুট ওভার টি বাই মিউ। এই হচ্ছে ফর্মুলা, যেখানে এনটা হচ্ছে লোব সংখ্যা বা হারমোনিকের নাম্বার বা ওভারটোনের নাম্বার প্লাস 1। ক্লিয়ার? পারবো? এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন, ভাইয়া একক কি হবে? একক তো বললেন না, কি বের করতেছো? ফ্রিকোয়েন্সি বের করতেছো না? ফ্রিকোয়েন্সির একক কি বলো তো? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন এটা থেকে তোমাদের বইয়ের মধ্যে 5টা সূত্র বানাইছে, মানে কি আর বলবো বলো, জীবন আসলে একটা বেদনা। তোমাদের বইয়ে কি করছে? এখান থেকে 5টা সূত্র বানাইছে। ভাইয়া 5টা সূত্র কেমনে বানাইলো? আসো আমরা বইয়ের সূত্রগুলো একটু দেখি এবং একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এতগুলো সূত্র তোমার আসলে মনে রাখা লাগবে না, তোমার জাস্ট এই একটা ফর্মুলাই মনে রাখা লাগবে, সেখান থেকে ওই 5টা তুমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আসো প্রথম সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। হ্যাঁ, এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। তোমাকে বলতে পারে টানা তারের কম্পনের দৈর্ঘ্যের সূত্রটা লেখো, তো তোমার জানা থাকা লাগবে এখানে তুমি টানা তারের কম্পাঙ্কের সাথে দৈর্ঘ্যকে রিলেট করতেছো। যদি বলে টানা তারের কম্পনের ভরের সূত্রটা লেখো, তখন তোমার মাথায় রাখা লাগবে এখানে তুমি টানা তারের কম্পাঙ্কের সাথে, সবসময় আমরা কম্পাঙ্কের সাথে রিলেট করব, কম্পাঙ্কের সাথে ভরকে রিলেট করতেছো। তো যখন দৈর্ঘ্যের সূত্র, তখন আমরা কম্পাঙ্কের সাথে রিলেট করতেছি দৈর্ঘ্যকে। ঠিক আছে,
যখন ভরের সূত্র তখন আমরা কম্পাঙ্কের সাথে রিলেট করতেছি কাকে? ভরকে। এবং যখন তুমি কম্পাঙ্কের সাথে যাকে রিলেট করবা সে বাদে বাকি সবাইকে কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করবা। যেমন তুমি যখন দৈর্ঘ্যের সূত্রটা পড়বা তখন তুমি কম্পাঙ্কের সাথে রিলেট করতেছো দৈর্ঘ্যকে, তখন তোমার কাছে দৈর্ঘ্য বাদে ওই তারের বাকি সব কিছু কনস্ট্যান্ট। যখন তুমি ভরকে রিলেট করবা তখন ভর বাদে বাকি সব কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো দৈর্ঘ্যের সূত্রের দিকে তোমার প্রথমে তাকানোর দরকারই নেই, তুমি অটোমেটিক্যালি বের করতে পারবা। বলো ফর্মুলা কি ছিল? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে আমরা আসি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি ছিল? 1/12 রুট ওভার টি বাই মিউ। ওকে, এখানে ভ্যারিয়েবল কি আছে? তারের দৈর্ঘ্যটা ভ্যারিয়েবল হইতে পারে, তারের টান বলের মানটা ভ্যারিয়েবল হইতে পারে, টান বলের মান আমরা চেঞ্জ করতেই পারি চাইলে, এবং তারের একক দৈর্ঘ্যের ভরটাও চেঞ্জ হইতে পারে যদি আমরা মেটেরিয়াল চেঞ্জ করি। ওকে, সো আমরা রিলেট করতে চাচ্ছি কম্পাঙ্ক এবং দৈর্ঘ্যকে, কারণ এটা দৈর্ঘ্যের সূত্র। তার মানে আমি এনশিওর করব টান বল এবং মিউ এই দুইটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কারণ এই দুটোও যদি ভ্যারিয়েবল হয়ে যায় তখন কি আমি কম্পাঙ্ক এবং দৈর্ঘ্যের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবো? পারবো না কিন্তু। তার মানে আমার প্রথমেই বাকি দুইটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট করতে হবে। তোমার টি এবং মিউ হবে এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি টি এবং মিউ কনস্ট্যান্ট হয় তাহলে তুমি খেয়াল করো তোমার ফর্মুলা কি আসতেছে? তোমার ফর্মুলা আসতেছে F1 বা F ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই 1/L। কেন? রুট ওভার টি বাই মিউ কনস্ট্যান্ট হয়ে গেছে, তুমি টি আর মিউকে কনস্ট্যান্ট বানাই দিছো, দুই তো এমনি একটা কনস্ট্যান্ট, তাহলে ফ্রিকোয়েন্সির ফর্মুলা আসবে কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই 1/L। তাহলে ফ্রিকোয়েন্সি এবং এল এর মধ্যে সম্পর্ক কি হয়ে যাচ্ছে? পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে রিলেশনটা কি হয়ে যাবে? রিলেশন হয়ে যাবে F ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু L। ওকে, এখন তুমি পড়ো, দেখো 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 পড়ো। এখন কি এটা নতুন কিছু? এটা কি তুমি নতুন শিখলা আজকে? আজকে নতুন শিখলা, বাট একটু আগে শিখে আসছো না, এটাই খুব বেশি ডিফারেন্ট ওটার চেয়ে? অবশ্যই না, একই ফর্মুলা। পড়ো, যদি কম্পনশীল তারের টান এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর নির্দিষ্ট থাকে, টান এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর মিউ যদি কনস্ট্যান্ট থাকে বা নির্দিষ্ট থাকে, তবে তারের কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হবে। বুঝতে পেরেছো? সো তুমি এই ফর্মুলা থেকে এটা বের করে ফেলতে পারবা, তোমার আলাদাভাবে এটা মনে রাখা লাগবে না। যে দৈর্ঘ্যের সূত্র আসে রিলেট করবা হচ্ছে দৈর্ঘ্যের সাথে। এবার বলো ভরের সূত্র কি আমার শিখাইতে হবে? না ভাইয়া শিখাইতে হবে না, আমরা তো এমনিই পারবো। জানি তুমি এমনিই পারবা, তাও তোমার জন্য, তোমার কল্যাণে, তোমার কল্যাণী না তোমার কল্যাণে আরেকটা বার, সেটা হচ্ছে ভরের সূত্র। বলো ভরের সূত্রে আমরা রিলেট করবো কাকে? ভরকে বা একক দৈর্ঘ্যে ভরকে। আমার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে F ইজ ইকুয়ালস টু 1/2L রুট ওভার টি বাই মিউ। ভ্যারিয়েবল কে কে? এল টি মিউ। আমি রিলেট করব কাকে? মিউকে বা একক দৈর্ঘ্যের ভরকে। তার মানে আমি এল এবং টি কে কি রাখবো? কনস্ট্যান্ট রাখবো। তার মানে এই কেসটাতে আসবে হচ্ছে এল এবং টি এই দুইজন কনস্ট্যান্ট। ওকে, কারণ আমি রিলেট করতে চাচ্ছি ভরের সাথে। ওকে, যদি এই দুইজন কনস্ট্যান্ট হয় তাহলে ফর্মুলা কি আসবে? দেখেন ফর্মুলা আসবে হচ্ছে F ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ। কেন এরকম হইল ভাইয়া? দেখো 2L কনস্ট্যান্ট, রুট ওভার টি কনস্ট্যান্ট, তাহলে পুরো পার্টটাই তো কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল থাকতেছে শুধুমাত্র রুট ওভার মিউ, তাই না? তাহলে এখানে সম্পর্ক কি দাঁড়াবে? F ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার মিউ। এটাই ফর্মুলা। তার মানে কম্পাঙ্ক এবং একক দৈর্ঘ্যের ভরের মধ্যে সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। কখন? যখন টান বল এবং দৈর্ঘ্য কনস্ট্যান্ট। পড়ো, যদি কম্পনশীল তারের দৈর্ঘ্য এবং টান নির্দিষ্ট থাকে তবে তারের কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। বুঝেছো? একদম সহজ, সো মুখস্থ করার কিছু নাই, তুমি আসলে ফর্মুলা দেখেই বলে দিতে পারবা। যেমন এত কিছুতে অ্যানালাইসিস করে আমি জাস্ট দেখাচ্ছি, বাট তুমি ফর্মুলার দিকে তাকাইলেই বলতে পারবা। দেখো তো এখানে এফ আর এল এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, তাহলে এটাই ফর্মুলা। এখানে এফ এবং মিউ এর মধ্যে সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। বলো তো এফ আর টান বলের মধ্যে সম্পর্ক কি হবে? কি হবে বলো তো? বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, যাও পরের পেজে, টান বলের সূত্র, এই যে টানের সূত্র। যদি কম্পনশীল তারের দৈর্ঘ্য এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর নির্দিষ্ট থাকে তাহলে কম্পাঙ্ক হবে টানের বর্গমূলের সমানুপাতিক। এটাই মুখস্থ করার দরকার আছে, এটা ফর্মুলা দেখলেই বোঝা যাচ্ছে। ভাই ভাইয়া তাও না আমি বুঝি না, আপনি একটু বলে দেন। আসো লেখো টানের সূত্র কি? টানের সূত্র। ঠিক আছে, ফর্মুলা কি বলে?
ফর্মুলা হচ্ছে f ইজ ইকুয়ালস টু 1/2l রুট ওভার t বাই মিউ। ওকে, যখন আমরা টানের সূত্র পড়ব তখন কাকে কাকে কনস্ট্যান্ট রাখবো? দৈর্ঘ্য এবং মিউকে কনস্ট্যান্ট রাখবো। তার মানে কনস্ট্যান্ট থাকবে হচ্ছে এল এবং মিউ। ওকে, এল এবং মিউ কনস্ট্যান্ট থাকলো, এল আর মিউ কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ফর্মুলা কি দাঁড়াবে? এফ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই রুট ওভার টি। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এটাই তো লেখা আছে। যদি কম্পনশীল তারের দৈর্ঘ্য এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর নির্দিষ্ট থাকে, তার মানে এল এবং মিউ যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমার কম্পাঙ্ক হবে হচ্ছে টানের বা তারের যে টান বল সেটার বর্গমূলের সমানুপাতিক। ক্লিয়ার একদম? গুড। এবার হচ্ছে নেক্সটটা কি ভাইয়া? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা আছে ঘনত্বের সূত্র এবং আরেকটা আছে হচ্ছে ব্যাসার্ধের সূত্র। এটার জন্য আমাদের একটু ডিফারেন্টভাবে চিন্তা করা লাগবে। কিভাবে চিন্তা করা লাগবে? যেমন ঘনত্বটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি বা ব্যাসার্ধকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। দেখো, আমি ধরলাম আমরা যে তারটা নিয়ে কাজ করতেছি সেটা সিলিন্ড্রিক্যাল শেপের। সেটা কিরকম? সিলিন্ড্রিক্যাল শেপের, এরকম শেপের একটা তার। ওকে, সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। কত চিন্তা করলাম? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য হচ্ছে এল। কত? এল। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই তারের ভর ধরো এম কেজি, কত? এম কেজি। এই তারের আয়তন কত হবে? বলো আয়তন কত হবে? তারের দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দ্যাট মিন্স এই তারের আয়তন হবে হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই এল। ওকে, আচ্ছা, এই তারের একক দৈর্ঘ্যে ভর কত হবে? কি? তারের একক দৈর্ঘ্যে ভর কত হবে? বলো। তারের একক দৈর্ঘ্যে ভর হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এল, তাই না? এটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। আচ্ছা, তারের ভর কত? তারের ভর হচ্ছে তারের ঘনত্ব ইনটু আয়তন। একক আয়তনের ভরকে বলা হয় হচ্ছে ঘনত্ব। তার মানে রো হচ্ছে এম বাই ভি। তাহলে এম কি হবে? রো মাল্টিপ্লাইড বাই ভি। আচ্ছা, ভি সমান কত? ভি সমান হচ্ছে এ ইন্টু এল। কত? এ ইন্টু এল। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি তারের ব্যাসার্ধ আর হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে রে? পাই আর স্কয়ার। জানি না কি জানি না? অবশ্যই জানি। মানটা একটু বসাই দাও। তাহলে রো ইন্টু পাই আর স্কয়ার্ড ইন্টু এল। ওকে, এইটা হচ্ছে তারের ভর। আমার কি লাগবে? আমার তো লাগবে একক দৈর্ঘ্যের ভর। ঠিক আছে, সমস্যা নেই, বসাও এখানে এম এর মান বসাই দাও। যদি বসাই তাহলে মিউ আসবে হচ্ছে রো পাই আর স্কোয়ার্ড এল ডিভাইডেড বাই এল। এল এল কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে মিউ ইজ ইকুয়ালস টু রো পাই আর স্কোয়ার্ড। এই হচ্ছে আমাদের ফর্মুলা। গট ইট? খুবই সহজ, বুঝেছো? এটা কিসের ফর্মুলা পাইলাম? মিউ বের করার ফর্মুলা, একক দৈর্ঘ্যের ভর বের করার ফর্মুলা। যদি দেওয়া না থাকে, ধরো তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিছে, ঘনত্ব দিয়ে দিছে, সেখান থেকে একক দৈর্ঘ্যের ভর কেমনে বের করবা? রো মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু ফ্রিকোয়েন্সির একটা ডিফারেন্ট ফর্মুলা পেয়ে যাব যদি আমরা মিউ এর জায়গায় এটা বসাই দিই। চলেন ভাইয়া বসাই, আসো আসো আসো। তাহলে ফর্মুলা কি আসতেছে? ফর্মুলা আসতেছে এফ, এখানে বসালাম। হ্যাঁ, তুমি কিন্তু খাতার মধ্যে অবশ্যই সুন্দর করে লিখবা। এফ ইজ ইকুয়ালস টু 1/2l ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ এর জায়গায় কি আসবে? রো পাই আর স্কোয়ার্ড। বলো, এই আর স্কোয়ার্ডকে যদি আমি রুটের বাইরে নিয়ে আসি কি হবে? আর হয়ে যাবে। দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 2l আর মাল্টিপ্লাইড বাই রুট ওভার টি ডিভাইডেড বাই পাই রো। এই হচ্ছে ফ্রিকোয়েন্সির আরেকটা ফর্মুলা। ঠিক আছে, একদম সহজ। ওকে, গুড। এখন তুমি চিন্তা করো তো ঘনত্বের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি হবে? ঘনত্বের সাথে সম্পর্ক কি হবে? দেখেন এইবার ভ্যারিয়েবল কে কে? এবার ভ্যারিয়েবল হচ্ছে এল, টি, আর এবং ঘনত্ব। চারটা ভ্যারিয়েবল। ঠিক আছে, আমি চাইলে তারের ব্যাসার্ধ চেঞ্জ করতে পারি, আমি চাইলে তারের ঘনত্ব চেঞ্জ করতে পারি যদি মেটেরিয়াল চেঞ্জ করে দিই, আমি চাইলে তারের টান বল চেঞ্জ করতে পারি, আমি চাইলে তারের দৈর্ঘ্যও চেঞ্জ করতে পারি।
চারটা এবার ভ্যারিয়েবল। আমি সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি কার কার সাথে? কম্পাঙ্ক এবং ঘনত্বের সাথে, কারণ এটা ঘনত্বের সূত্র। তার মানে ঘনত্ব বাদে বাকি যে ভ্যারিয়েবলগুলো আছে সবাইকে আমি চিন্তা করব কনস্ট্যান্ট। বাকি সবাইকে কে? বাকি সবাই হচ্ছে এল, আর এবং টি। তার মানে দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং টান বল, এই তিনজনকে আমরা যদি কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করি, তাহলে ফ্রিকোয়েন্সি এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? চাইলে আপনি গুলোকে কনস্ট্যান্ট ধরে চিন্তা করেন, তাহলে হবে f is equals to constant multiplied by 1 divided by root over rho. That means f is proportional to 1 divided by root over rho. তার মানে কম্পাঙ্ক আর ঘনত্বের মধ্যে সম্পর্ক হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেটা এখানে লেখা আছে, দেখো। যদি কম্পনশীল তারের দৈর্ঘ্য, টান এবং ব্যাসার্ধ তিনটা, এবার কিন্তু তিনটা কনস্ট্যান্ট রাখা লাগবে, কারণ এবার টোটাল ভ্যারিয়েবল হচ্ছে চারটা। তার মানে আমার দৈর্ঘ্য কনস্ট্যান্ট রাখা লাগবে, টান বল কনস্ট্যান্ট রাখা লাগবে, ব্যাসার্ধ কনস্ট্যান্ট রাখা লাগবে। যদি থাকে তবে কম্পাঙ্ক হবে তারের উপাদানের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝেছো? তার মানে আমাদের এফ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রো। ক্লিয়ার? একদম সহজ। তাহলে বলো তো ব্যাসার্ধের সূত্র কি হবে? তুমি যখন কম্পাঙ্ক আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, বলো সেই ফর্মুলা কি হবে? তখন তুমি কনস্ট্যান্ট রাখবা কাকে? এল, টি এবং রো। তার মানে যদি তারের দৈর্ঘ্য, টান বল এবং ঘনত্ব কনস্ট্যান্ট থাকে, তাহলে কম্পাঙ্ক আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? জাস্ট ব্যস্তানুপাতিক, আর কিচ্ছু না। তুমি চাইলে ফর্মুলাটা লিখতেও পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। f is equals to 1 divided by 2 LR into root over t divided by pi rho. ওকে, সো আমি সম্পর্ক স্থাপন করতে চাচ্ছি এফ এবং আর এর মধ্যে ব্যাসার্ধের সাথে। তাহলে আমি কনস্ট্যান্ট রাখবো কি কি? আমি এল কে কনস্ট্যান্ট রাখবো, আমি টি কে কনস্ট্যান্ট রাখবো এবং আমি রো কে কনস্ট্যান্ট রাখবো। এই তিনজন থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, যদি এই তিনজন কনস্ট্যান্ট থাকে তাহলে ফ্রিকোয়েন্সির সাথে আর এর সম্পর্ক কি? ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। বুঝতে পেরেছো? একদম সহজ। ওকে, কম্পাঙ্ক হবে হচ্ছে তারের যে ব্যাসার্ধ সেটার ব্যস্তানুপাতিক। দেখো সেটাই লেখা আছে। যদি কম্পনশীল তারের দৈর্ঘ্য, ওকে, দেন হচ্ছে টান এবং তারের উপাদানের ঘনত্ব, এই যে দৈর্ঘ্য, টান এবং উপাদানের ঘনত্ব তিনটা যদি কনস্ট্যান্ট থাকে বা নির্দিষ্ট থাকে, তবে কম্পাঙ্ক হবে তারের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। শেষ। সো এই হচ্ছে আমাদের টানা তারের কম্পাঙ্কের যাবতীয় সকল থিওরি। দেখেন সবাই বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন আমরা কয়েকটা ম্যাথ করব, ম্যাথ সলভ করলেই আমাদের টপিকটা কমপ্লিট। এরপর আর চ্যাপ্টারের একটা টপিক বাকি থাকবে। সো আশা করতেছি এই সপ্তাহে এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা? একদম সহজ, হ্যাঁ একদম সহজ। সবকিছু ভাইয়া ক্লাস থেকে বের হওয়ার আগেই করতে হবে। অনেক দিন পর লাইভে আসলাম, এক্সাম চলতেছে, এখনো পরীক্ষা চলতেছে। ভাই ফিজিক্যাল অপটিক্সের আর্কাইভ করবো নাকি ওয়েট করবো লাইভের জন্য? দ্রুত শেষ করালো তো আর্কাইভ করো, সমস্যা নেই, অনেক ডিটেলসে পড়ানো হয়েছিল। ঠিক আছে, আর্কাইভ করো, আর্কাইভ করো। আর্কাইভ করার সময় একটা জিনিস খেয়াল রাখো, আমি যখন সমাবর্তন পড়াইছিলাম লাস্টে, একদম লাস্টের লেকচারটাই হচ্ছে সমাবর্তনের ফর্মুলাটা উল্টা লিখছিলাম। ঠিক আছে, এবং পরে হচ্ছে ওইটার জন্য আমি একটা আলাদা ভিডিও আপলোড করছিলাম। সো একটা আলাদা ভিডিও আছে সমাবর্তনের উপর, মানে হচ্ছে ফর্মুলাটা যে উল্টা লিখছিলাম ওইটা বলে আর কি। সো ওইটা খালি একটু খেয়াল করো, বাকি সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, ওকে। দেখেন বুঝছেন কিনা, দেখেন ক্লিয়ার কিনা? ও মাই গড। ওকে, ও তিনি ক্লাস নিচ্ছেন, ওকে ঠিক আছে। দাদা গত দিনের শেষ ম্যাথ পাইনি। গত দিনের শেষ ম্যাথ মানে? হ্যাঁ, গত দিনের কোন ম্যাথটা? গতদিনের শেষ ম্যাথ আমি কোনো হোমওয়ার্ক দিয়ে গেছিলাম, মানে ওই ম্যাথটা নিয়ে আসি নাই আজকে। আচ্ছা ইন কেস না নিয়ে আসি, আমি হচ্ছে পরের দিন নিয়ে আসবো নি, সমস্যা না। আমাকে একটা বার খালি একটু বলে দিও কমেন্টে, স্টিল আমি নিজেও চেক করবো নি। যদি তোমাদের মনে থাকে আমাকে একটু বলে দিও, আদারওয়াইজ আমি চেক করবো নি। যদি না নিয়ে আসি আমি হচ্ছে পরের দিন নিয়ে আসবো নি। আর প্রিয়ন্ত কি দিছিস, কিছু দিছিস নাকি ইনবক্সে আমাকে? আমি হচ্ছে ক্লাস শেষে দেখতেছি। ঠিক আছে, 1 2 3 প্রমিত ভাইয়ের বিয়ে দিন, 1 2 3 4 বন্ধ করো এই অত্যাচার। যাই হোক, এই সব কি বলে কানের জন্য অত্যাচার ভাই, এইসব কথা বলে আমাকে মানসিক যন্ত্রণা দেওয়া তোমরা বন্ধ করো ভাই। ক্লাস নিচ্ছি, তোমাদের কি ভাল লাগে না? তোমরা কেন আমার বিয়ে দিতে চাচ্ছ? তোমার মনে হচ্ছে বিয়ে করার পরেও আমি ক্লাস নিতে পারবো? যাই হোক, আপনি হোমওয়ার্ক দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পরের দিন হচ্ছে নিয়ে আসবো নি, আজকে আনতে খেয়াল নাই। ওকে, তাহলে দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা? আশা করি বুঝতে পারছেন, কারণ হচ্ছে এই টপিকটা আসলে খুবই সহজ, এর নিয়ে কোনো কনফিউশন হওয়া উচিত না। সো আমরা কিছু ম্যাথ সলভ করি। এই টপিকের ম্যাথও আসলে সুপার ডুপার ইজি, বুঝছো? জাস্ট তোমার জানা থাকা লাগবে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এইসব ম্যাথ সলভ করা আসলে কোনো প্যারা না। দেখ কি বলছে,
বলছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 5 কেজি ওয়েট। 5 কেজি ওয়েট মানে কি? 5 কেজি ওয়েট মানে হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই 9.8 নিউটন। ঠিক আছে, মানে হচ্ছে ওর যে বল, এত বল দ্বারা ওকে টানা হয়েছে। ওকে, তারটি থেকে উৎপন্ন মূল সুরের কম্পাঙ্ক বের করো। আচ্ছা, মূল সুরের কম্পাঙ্ক মানে কি? মূল সুরের কম্পাঙ্ক মানে হচ্ছে, এখানে মানে বানানটা একটু ভুল হয়েছে, যাই হোক, এটা মানে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। কি? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এটার বাংলা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। ওকে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে, তার মানে আমাদেরকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। মোস্ট অফ দ্য কেসেস তোমাকে এটাই বের করতে বলবে। তোমাকে হচ্ছে তারের 1 মিটার দৈর্ঘ্যের ভর দেওয়া আছে 4.9 গ্রাম এবং জি এর মান দেওয়া আছে হচ্ছে 9.8। ওকে, তাহলে আসো আমরা ম্যাথটা করি। প্রথমত টোটাল কি কি ইনফরমেশন দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি লাগবে? অবশ্যই এল হচ্ছে 25 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.25 ঠান্ডা লেগে গেল নাকি, 0.25 মিটার। দেন হচ্ছে বলা আছে আমরা কতটুকু টান বল দ্বারা তারটাকে টানছি, তার মানে এটাই হচ্ছে আমাদের তারের মধ্যে উৎপন্ন টান বলের মান। সেটা কত? 5 কেজি ওয়েট, তার মানে টান বলের মান হচ্ছে 5 কেজি ওয়েট। এটাকে আমরা নিউটনে কেমনে কনভার্ট করব? কেজি ওয়েটকে হচ্ছে 9.8 দিয়ে গুণ করা লাগবে বা জি এর মান দিয়ে গুণ করা লাগবে। সো জি এর মান দেওয়াই আছে 9.8, তাহলে 5 মাল্টিপ্লাইড বাই 9.8, এত নিউটন হচ্ছে টান বল, মানে 49 নিউটন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের দেওয়া আছে কি, তারের একক দৈর্ঘ্যে ভর, তার মানে মিউ এর মান দেওয়া আছে। মিউ এর মান কত? 4.9 গ্রাম, তার মানে প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে এত গ্রাম পার মিটার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 4.9 ইন্টু 10⁻³ কেজি পার মিটার। আমার এসআই ইউনিটে লাগবে। ওকে, এবার বের করতে বলছে হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ফর্মুলা কি ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে 1/2L মাল্টিপ্লাইড বাই √T/μ। ঠিক আছে, এখন জাস্ট আমরা মান বসাই দিব, আর কিছু না। তাহলে 1/2 ইন্টু এল, এল এর মান কত বলো তো? 0.25। কত? 0.25 মাল্টিপ্লাইড বাই √T এর মান কত? টি এর মান হচ্ছে 49। ওকে, মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে 4.9 ইন্টু 10⁻³ ঠিক আছে, একদম সহজ। সেখানে যদি ক্যালকুলেট করো, এখানে আসবে হচ্ছে 1/0.5, এখানে আসবে হচ্ছে √10⁻⁴, তার মানে এখানে আসতেছে 100, এখানে আসতেছে হচ্ছে 2, তার মানে হচ্ছে 200 হার্জ। এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? সহজ না বলো তো? একই ফর্মুলা, এর যে ডিফারেন্ট কিছু তোমার করা লাগবে না এই টাইপের ম্যাথের জন্য। এখান থেকে আরো কমপ্লেক্স ম্যাথ হওয়া সম্ভব, বাট আমাদের আসলে লাগবে না, এত কঠিন ম্যাথ কখনোই পরীক্ষায় আসবে না। তোমার এই ম্যাথগুলো যদি মোটামুটি জানা থাকে তাইলেই হয়ে যাবে। আমাদের একটু কমপ্লেক্স ম্যাথ সলভ করা লাগবে শব্দ তরঙ্গের যে বিটের পার্টটা আছে ওখান থেকে, বাট টানা তার থেকে হচ্ছে খুব বেশি কঠিন ম্যাথ আসে না। এমনি আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই পার্টগুলো স্কিপ করে যেতাম, ভয় পাইতাম অনেক, ঠিক আছে, বুঝতাম না ভালো মতো। তো আশা করি তোমরা তো বুঝতে পারতেছো, এবং এই ম্যাথগুলো যদি জানা থাকে তাহলে আসলে এই কনসেপ্টে তুমি আটকাবা না। ওকে, আসো নেক্সট ভাইয়া সেকেন্ড ম্যাথ কি বলেছে দেখো। সেকেন্ড ম্যাথটাও মোটামুটি সিমিলার, খুব বেশি পার্থক্য নাই। কি বলেছে? একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 0.25 মিটার, ভর হচ্ছে 4.5 গ্রাম, এটাকে 6 কেজি ওজন দ্বারা টানা হচ্ছে। ঠিক আছে, তারটা থেকে উৎপন্ন সুরের কম্পাঙ্ক কত হবে? দেখো, যদি মূল সুর বলে দেয় তার মানে তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আর যদি কিছু নাও বলে দেয় তাও তুমি আসলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করবা। ধরো তোমার বলে দিচ্ছে সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, তখন তুমি সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক বের করবা। যদি বলে দেয় মূল সুর, তাহলে হচ্ছে তুমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করবা। আর যদি কিছুই না বলে দেয়, যদি কোনো ইনফরমেশনই দেওয়া না থাকে, খালি বলছে কম্পাঙ্ক বের করো, সেক্ষেত্রে অবশ্যই আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করব। এখন ধরো তোমাকে বলছে 3টা লোব উৎপন্ন হয়েছে, এই অবস্থায় কম্পাঙ্ক বের করো, তখন কি তুমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করবা? না, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে লোব হচ্ছে একটা, 3টা লোব উৎপন্ন হয়েছে মানে কি থার্ড হারমোনিক। ঠিক আছে, সো যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে একেবারেই, তখন হচ্ছে আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করব। বাট যদি সামহাও আমাদের কোনো হিন্টস দিয়ে দেয় যে কততম হারমোনিকের কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেই হারমোনিকটাই বের করা লাগবে। যেমন এখানে আমাদের কোনো কিছু বলে নাই, এটা কি মূল সুর নাকি হচ্ছে অন্য কোনো কিছু বা অন্য কোনো হারমোনিক, যেহেতু কিছু বলে নাই আমরা হচ্ছে কি করব, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা বের করব। তাহলে দেখেন আমাদের কি কি দেওয়া আছে। প্রথমত তারের দৈর্ঘ্য দেওয়া আছে,
বলো তারের দৈর্ঘ্য কত? দেওয়া আছে 0.25 মিটার। তারের ভর কত? ভর দেওয়া আছে হচ্ছে 4.5 গ্রাম। তার মানে হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ কেজি। বাট আমার তো ভর লাগবে না, আমার লাগবে হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। একক দৈর্ঘ্যে ভর কত হবে? মিউ ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এল, মানে 4.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 0.25। কত? 0.25। 0.25 নিচে মানে হচ্ছে 4 দিয়ে গুণ করা। সেখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি হয়ে যাবে হচ্ছে 18, দ্যাট মিনস 1.8 ইন্টু 10⁻² কেজি পার মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিউ। দেন আমাদেরকে বলছে এটাকে 6 কেজি ওজন দ্বারা টানা হয়েছে, মানে 6 কেজির যে ওজন সেটার ইকুইভ্যালেন্ট পরিমাণ বল হচ্ছে টান বলের মান। 6 কেজি ওজন দ্বারা টানা হচ্ছে মানে কি? কেজি কি ওজনের একক? না, মানে 6 কেজির যে ওজনটা হইতো বা 6 কেজির যে ইকুইভ্যালেন্ট ওজনটা সেটা হচ্ছে আমাদের টান বলের মান বা তারের মধ্যে উৎপন্ন টান বল। তাহলে টান বল কত হবে? টি হবে হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 9.8, মানে হচ্ছে 58.8 নিউটন। ঠিক আছে, এবার বের করতে বলছে কি? কম্পাঙ্ক। কোনো কিছু বলে দিচ্ছে কোন সুরের কম্পাঙ্ক? বলে নাই। তাহলে আমরা অবশ্যই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করব। f1 is equals to 1 divided by 2l multiplied by root over t by mu। ঠিক আছে, তাহলে এখন একটু মান বসাও। 1/2l, 1 divided by 2 into l এর মান কত? 0.25 multiplied by root over t এর মান কত বলো? t হচ্ছে টান বল, সেটা হচ্ছে 58.8 নিউটন। মিউ কত? মিউ হচ্ছে 1.8 into 10⁻²। ওকে, সো এখান থেকে হচ্ছে আমাদের ক্যালকুলেট করা লাগবে। এখানে আসবে হচ্ছে 0.5 মানে হচ্ছে 2। এখান থেকে যদি ক্যালকুলেট করো, জীবন একটা বেদনা, এটা ক্যালকুলেট করতে গেলে তো মনে হয় জীবন নাই হয়ে যাবে, বাট মনে হচ্ছে করা যাবে আর কি, তুমি চাইলে করে ফেলতে পারো। যদি করো কত আসবে এখানে? 3 দশমিক সামথিং, মানে হচ্ছে 300 মতো আসবে মনে হয় ভিতরে, রুট ওভার 300 মতো না? হ্যাঁ, রুট ওভার 300 মতো আসবে। রুট ওভার 300 যদি হয় সেক্ষেত্রে তো 20 না, 15 না, 16 কি হবে? 16 বা 17-র কাছাকাছি হবে আর কি। দাঁড়াও করে দেখি। 58.8 ডিভাইডেড বাই 1.8 মাল্টিপ্লাইড, আচ্ছা না 300 কেন বললাম, 3000, সরি 3000, এটাকে হচ্ছে রুট করা লাগবে। 57, আচ্ছা এখানে আসছে কত? এখানে আসছে হচ্ছে 9800 ডিভাইডেড বাই হচ্ছে 3। এটাকে হচ্ছে আমরা কি করছি? এটা হচ্ছে আমরা রুট করছি। ওকে, 9800 ডিভাইডেড বাই 3, তার উপর হচ্ছে রুট আসছে হচ্ছে আমাদের 57.154 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 2। সো এখানে চলে আসছে 114.3 হার্জ। ওকে, সো এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার বা এই কেসের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এগুলো কঠিন বলো? একই জিনিস না, বারবার করতেছি সেম জিনিস, নতুন কোনো কিছু নাই, এগুলাই তুমি ফেস করবা। ঠিক আছে, আসো নেক্সট কি বলছে দেখো। বলছে 50 সেন্টিমিটার একটা টানা তার একটি সুরেলি কাটার সাথে ঐক্যতানে আছে। আচ্ছা, ঐক্যতানে আছে মানে কি? এই শব্দগুলোর সাথে পরিচিত হইতে হবে। ঐক্যতানে আছে মানে হচ্ছে সেম ফ্রিকোয়েন্সিতে আছে। কি? সেম ফ্রিকোয়েন্সিতে আছে। ঠিক আছে, এই বাংলা শব্দগুলোর সাথে আসলে পরিচিত হতে হবে। তোমাকে বললো দুইটা তার ঐক্যতানে আছে, তার মানে হচ্ছে দুইটার ফ্রিকোয়েন্সি সেম। ওকে, বলছে টান 4 গুণ করলে ঐক্যতানে আনতে তারটার দৈর্ঘ্য কত করতে হবে। দেখো, আমাদের কাছে হচ্ছে একটা টানা তার আছে, সে হচ্ছে কোনো একটা সুরেলি কাটার সাথে বা একটা সুর শলাকার সাথে ঐক্যতানে আছে। তার মানে ওই সুর শলাকার বা সুরেলি কাটার ফ্রিকোয়েন্সি যা, আমাদের তারের ফ্রিকোয়েন্সিও তাই। ওকে, শুরুতে দেন আমরা কি করছি? তারের যে টান বল সেটাকে হচ্ছে 4 গুণ করছি। সো তারের টান বলকে যদি আমি 4 গুণ করি, অবশ্যই তারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সে কি আর ঐক্যতানে থাকবে? থাকবে না। তোমার বলছে ঐক্যতানে রাখার জন্য তারের দৈর্ঘ্য কত করতে হবে। ঐক্যতানে রাখার জন্য মানে কি? মানে ফ্রিকোয়েন্সি সেম রাখার জন্য। আগে তো সে ঐক্যতানে ছিল, ধরো তার ফ্রিকোয়েন্সি আগে ছিল 200 হার্জ এবং সে অবস্থায় সে ঐক্যতানে ছিল। আমি পরবর্তীতে ঐক্যতানে রাখতে চাচ্ছি, তার মানে কি আমি তার ফ্রিকোয়েন্সি 200 হার্জই রাখতে চাচ্ছি। 200 হার্জ থেকে যদি অন্য কিছু হয়ে যায় তখন তার ঐক্যতানে থাকবে না। তার মানে আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতেই চাচ্ছি না, আমি চাচ্ছি শুরুতে ফ্রিকোয়েন্সি যা ছিল পরেও ফ্রিকোয়েন্সি তাই থাকুক। সো বাংলা প্রশ্ন পড়ে হচ্ছে আপনার বোঝা লাগবে, এজন্যই তো বাংলার সাজেশনটা দিয়েছিলাম। যাই হোক, বাংলার গুরুত্ব আসলে অপরিসীম ফিজিক্সের মধ্যে, আদারওয়াইজ কিন্তু ফিজিক্সের ম্যাথ বুঝবা না। ওকে, তার মানে এখানে আমাদের বলতে চাচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে আমরা আনচেঞ্জড রাখতে চাই। ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করবই না, ফ্রিকোয়েন্সি কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে,
এখন এই ফ্রিকোয়েন্সিকে সেম রাখার জন্য আমার দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন করা লাগবে সেটা হচ্ছে বের করা লাগবে। আমরা হচ্ছে টান বলকে 4 গুণ করছি। তাহলে দেখেন আমার শুরুতে টান বল কত ছিল? শুরুতে টান বল ছিল হচ্ছে লেটস সাপোজ T1 এবং পরবর্তীতে টান বল হয়েছে T2, তার মানে T2 হচ্ছে 41। টান বলকে আমি কি করেছি? 4 গুণ করছি। আচ্ছা, একক দৈর্ঘ্যের ভরকে আমি চেঞ্জ করছি, এরকম কিছু বলা আছে? ভাই আপনি একক দৈর্ঘ্যের ভর চেঞ্জ করছেন, এরকম কিছু বলা নাই। তার মানে একক দৈর্ঘ্যের ভর কি আছে? সেম আছে। মিউ হচ্ছে আনচেঞ্জড, মিউ2 ইজ ইকুয়ালস টু মিউ1। যদি না বলে পরিবর্তনের কথা, আমরা তো আর জোর করে পরিবর্তন করব না। আমাদের দেখা লাগবে দৈর্ঘ্য কি পরিমাণ পরিবর্তন করা লাগবে যদি আমি ফ্রিকোয়েন্সি রাখতে চাই। তাহলে শুরুর ফ্রিকোয়েন্সি কত ছিল? শুরুর ফ্রিকোয়েন্সি ছিল f1, শেষের ফ্রিকোয়েন্সি f2, দুটাকে আমি সেম রাখতে চাচ্ছি। শুরুর ফ্রিকোয়েন্সি কত হবে? শুরুর ফ্রিকোয়েন্সি হবে 1/2L1 মাল্টিপ্লাইড বাই √T1 ডিভাইডেড বাই মিউ1। ঠিক আছে। ফাইনাল ফ্রিকোয়েন্সি কত হবে? 1/2L2 মাল্টিপ্লাইড বাই √T2 ডিভাইডেড বাই মিউ2। ওকে, 2 কাটা, মিউ1 মিউ2 কাটা, এগুলো তো সেম, তাই না? তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে, লেখো, উপরে থাকতেছে √T1, নিচে থাকতেছে L1, এখানে থাকতেছে √T2, এখানে থাকতেছে হচ্ছে L2। বাকি সব তো কাটাই চলে যাচ্ছে। এখন দেখো T2 সমান কত? T2 সমান হচ্ছে 4T1, তাই না? কত? 4T1। তাহলে আসেন আমরা লিখতে পারি √T1, এখানে হচ্ছে L1, এখানে হচ্ছে √4T1 ডিভাইডেড বাই L2। ওকে, আচ্ছা √41 মানে কি? √41 মানে হচ্ছে 2√T1 ডিভাইডেড বাই L2। √T1 কাটাকাটি যায় না? এই যে দেখো, যারা হচ্ছে একবারে বুঝতে পারতেছো না, আমি এই পাশে লিখতে পারি না √T1 বাই L1 ইজ ইকুয়ালস টু 2√T1 ডিভাইডেড বাই L2। এই যে এটা লিখছে, আর কিছু না। এই পাশ থেকে √T1, এই পাশ থেকে √T1 কাটাকাটি যাবে না? যাবে। তার মানে L2 হবে হচ্ছে টুয়াইস L1। তার মানে তারের দৈর্ঘ্য কি করতে হবে? দ্বিগুণ করতে হবে যদি তুমি ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড রাখতে চাও বা যদি তুমি ঐক্যতানটা বজায় রাখতে চাও। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। লেখো, সুতরাং তারের দৈর্ঘ্য কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। ওকে, দ্বিগুণ করতে হবে। একদম ইজি। কঠিন কি? একদমই না, মোটেই কঠিন নয়, বরং বেশ সহজ। পারবো ভাইয়া, শিওর? এই ম্যাথগুলো যদি পরীক্ষায় আসে, একদম সহজ না? বেশি সহজ ম্যাথ। সো আমাদেরকে বলছে যে আগে ঐক্যতানে ছিল, আমরা ঐক্যতানেই রাখতে চাই। তার মানে হচ্ছে আগে ফ্রিকোয়েন্সি যেটা ছিল আমরা ফ্রিকোয়েন্সি সেটাই রাখতে চাচ্ছি। এবং ঐক্যতানে থাকা মানে কি? তোমার ধরো বললো দুইটা ডিভাইস হচ্ছে ঐক্যতানে আছে, এখানে একটা সুর শলাকা আছে, এখানে একটা সুর শলাকা আছে, দুইটা হচ্ছে ঐক্যতানে আছে। তার মানে হচ্ছে দুইজনের ফ্রিকোয়েন্সি সেম। এখানে একটা বাদ্যযন্ত্র আছে, এখানে একটা বাদ্যযন্ত্র আছে, দুইজন ঐক্যতানে আছে। তার মানে কি? দুইজনের যে ফ্রিকোয়েন্সি উৎপন্ন হচ্ছে বা যেই তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেই তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি? সেম, বা মূল সুরের যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে সেম। ওকে, তখন আমরা বলবো হচ্ছে ঐক্যতানে আছে। ওকে, তাহলে যদি আমার ফ্রিকোয়েন্সি সেম হয় সেখান থেকে আমরা বের করে দেখলাম একক দৈর্ঘ্যের ভর তো আমি চেঞ্জ করি নাই, আমি চেঞ্জ করছি হচ্ছে টান বল। তার মানে আমি ঐক্যতানে রাখার জন্য বা ফ্রিকোয়েন্সি সেম রাখার জন্য আমার দৈর্ঘ্য পরিবর্তন করা লাগবে, দ্বিগুণ করা লাগবে দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলেই হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আজকের লাস্ট ম্যাথ, এটা হইলেই হচ্ছে আমাদের এই টপিকটা কমপ্লিট। দেখো কি বলছে। বলছে দুই প্রান্তে আবদ্ধ একটা টানাতারের কম্পনে ফিফথ হারমোনিক এবং সেকেন্ড ওভারটোনের পার্থক্য হচ্ছে 54 হার্জ। কি? ফিফথ হারমোনিক এবং সেকেন্ড ওভারটোনের পার্থক্য হচ্ছে 54 হার্জ। তার টির ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। ওকে, আসো, এটা হচ্ছে একটা সুন্দর ম্যাথ, আমরা একটু সলভ করার ট্রাই করি। তাহলে ফিফথ হারমোনিক মানে কি? ফিফথ হারমোনিক মানে হচ্ছে F5। F5 কত হবে বলো? 5 ডিভাইডেড বাই 12 √T/μ। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ওভারটোন মানে কি? থার্ড হারমোনিক। সেকেন্ড ওভারটোন মানে কি বলো তো? থার্ড হারমোনিক। তার মানে হচ্ছে F3। বলো F3 এর মান কত হবে? 3 ডিভাইডেড বাই 12 √T/μ। সো এইটা হচ্ছে আমাদের ফিফথ হারমোনিক। এটা কি? এটা হচ্ছে ফিফথ হারমোনিক। এটা হচ্ছে সেকেন্ড ওভারটোন। কি? সেকেন্ড ওভারটোন। ঠিক আছে, এবং বলা আছে এই দুজনের পার্থক্য হচ্ছে 54 হার্জ। বলো তো কোনটা বড় কোনটা ছোট?
ভাই দেখেই তো বোঝা যাচ্ছে এটা বড়, কারণ বাকি সব কিছু তো সেম, এখানে 12, এখানে √t/μ, এখানে আছে উপরে 5, এখানে আছে উপরে 3, বাকি সব কিছু তো সেমই ভাই। ঠিক আছে, তাহলে বলো অবশ্যই f5টা বড়, তাহলে আমরা লিখতে পারি f5 - f3। ওকে, এতটুকু তো বোঝা লাগবে। f5 - f3 হচ্ছে 54 বা 54 হার্জ। তাহলে f5 - f3 যদি করি তাহলে এখানে কমন যাবে হচ্ছে 1/12। ওকে, √t/μ, ভিতরে থাকবে হচ্ছে কি, ভিতরে থাকবে হচ্ছে 5 - 3, এখানে আসবে হচ্ছে 54। ঠিক আছে, এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে 1/12 √t/μ, 54/2 মানে হচ্ছে 27। আচ্ছা, এটাই কি তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি না? এটাই তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি ছিল? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলো। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f1 is equals to 1/12 into √t/μ। এইটার মানে তো তুমি বের করে ফেলছো, তার মানে এটাই তোমার অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 27 হার্জ। ঠিক আছে, শেষ অ্যান্সার এটাই। বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে আজকে আমাদের আসলে কমপ্লিট। এখন আমাদের জাস্ট চ্যাপ্টারের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, এবং সেটা আমরা পড়ব নেক্সট ক্লাসে। এবং আমাদের মোটামুটি আর 2টার মতো ক্লাস লাগতে পারে, ক্ষেত্র বিশেষে 3টা ক্লাস লেগে যেতে পারে, বাট 2টার মধ্যে শেষ হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। সো 2টা লাগলে 10টা লেকচারে কমপ্লিট হয়ে যাচ্ছে, 3টা লাগলে হচ্ছে 11টা লেকচারে কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ লাস্টে হচ্ছে কিছু কিছু বই একটু বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা আছে, সো এটা যদি আমি একটু ডিটেলসে পড়াইতে যাই তাহলে আমার একটা এক্সট্রা লেকচার লাগতে পারে, আদারওয়াইজ 2টার মধ্যেই কভার আপ হয়ে যাবে। ওকে, সো ধরে রাখতে পারো আপাতত 3টা, যদি একটু বেশি পড়াই বা একটু হচ্ছে কোন একটা লেকচার একটু বড় নেই তাহলে 2টাতেও শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, দেখেন ম্যাথগুলো বুঝছেন কিনা? বুঝলে আজকের মতো আমাদের কমপ্লিট। ভাইয়া আমার ছোট ভাই ক্রিকেটে রানার আপ হয়েছে, এখন আপনারে বলতে বলার জন্য পাগল হয়ে গেছে, একটু কনগ্রাচুলেশন বলে দেন। কনগ্রাচুলেশন ম্যান, কনগ্রাচুলেশন। সেই না, এই খেলাধুলার দরকার আছে জীবনে, বুঝছো? শুধুমাত্র পড়ালেখা করে আসলে মানে হয় না, এর পাশাপাশি বেশ কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। এবং সেটা যদি খেলাধুলা হয় তাহলে সেটা আসলে খুবই ভালো, কারণ সেটা তোমার শরীরের জন্যও ভালো, সেটা তোমার মনের জন্যও ভালো, প্লাস এটা তোমার একটা অ্যাডিশনাল স্কিল। সো অবশ্যই খেলাধুলা করবা, বাট তার পাশাপাশি পড়াশোনাও যেন ঠিক থাকে। ওকে, গুড। ভাইয়া ফিজিক্স প্রথম পত্রের এয়ার সেন্স পরীক্ষার জন্য 1, 2, 3, 4, 5 এবং দ্বিতীয় পত্রের 1, 2, 3, 4, 5-এর মধ্যে কোনগুলা পড়লে 5টা সৃজনশীল লিখতে পারবো? আচ্ছা, ফার্স্ট পেপারে হচ্ছে 2 পড়া লাগবে, 3 পড়া লাগবে। আচ্ছা 2, 4, 5 পড়তে পারো, 3 থেকেও আসবে অবশ্যই, বাট 2, 4, 5 থেকে অবশ্যই আসবে। ঠিক আছে, ফার্স্ট পেপার থেকে যদি বলি 2, 4, 5 থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এবং সেকেন্ড পেপারে যদি বলি তাহলে হচ্ছে 1, 2, 3 অবশ্যই প্রশ্ন আসবে, আর হচ্ছে 4 বা 5 থেকে প্রশ্ন আসবে। সো তুমি চাইলে হচ্ছে এর মধ্যে থেকেও 5টা চ্যাপ্টার চুজ করতে পারো, বা তুমি হচ্ছে ডিফারেন্ট কিছু চুজ করতে পারো, বাট এখানে যে 6টা চ্যাপ্টার বলে দিছি এই 6টা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং তুমি যেগুলো ভালো পারো সেগুলো তুমি জাস্ট পড়ে গেলেই হয়েছে। ঠিক আছে, ওকে, বিদায়। হ্যাঁ হ্যাঁ, বিদায় 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 বিদায়। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই বাচ্চারা। আমাদের দেখা হচ্ছে আবার কবে বলো তো? আগামীকাল কিন্তু দেখা হচ্ছে। কেন দেখা হচ্ছে আগামীকাল? সেকেন্ড পেপার ব্যাচে দেখা হচ্ছে আগামীকাল। হচ্ছে আমরা চ্যাপ্টার 5 এর পরবর্তী লেকচারটা করব। সো দেখবা এই সপ্তাহে হয়তোবা আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 শেষ হয়ে যাবে, আবার সেকেন্ড পেপারেও হচ্ছে চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5 একদমই টাইম লাগবে না এই সপ্তাহ, বা হচ্ছে সামনের সপ্তাহের শুরুতে, মানে ওইখানেও আর 3টা লেকচার লাগবে, এখানেও আর 3টা লেকচার লাগবে, দেখবা 2টা চ্যাপ্টার একসাথেই শেষ হচ্ছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকে সন্ধ্যা 7:30টায়। তার আগ পর্যন্ত ভালো মতো পড়াশোনা করতে থাকেন। আজকে এই পর্যন্তই, বিদায়।